প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4, সেই পেপার থেকে আমি অলরেডি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম এবং তোমরা সেগুলো দেখেছো। তো আজকের এই ভিডিওতে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি তোমরা থাম্বনেলে দেখেছো, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শোনো এবং ভিডিওতে বলা উত্তরটি তোমরা একটু দেখে নিও। এবং তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও বা তোমরা অনলাইনে ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, মাউন্টব্যাটেন প্ল্যান বা পরিকল্পনা কাকে বলে? 1947 খ্রিস্টাব্দের 22শে মার্চ বড়লাট লর্ড মাউন্টব্যাটেন ভারতে আসেন। এই সময় ভারতের অবস্থা ছিল খুবই উদ্বেগজনক, তাই তার প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতা হস্তান্তর করা। এরপর তিনি 3রা জুন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। এই ঘোষণা মাউন্টব্যাটেন পরিকল্পনা বা প্রস্তাব নামে পরিচিত। এই পরিকল্পনাতে বলা হয় যে সারা ভারতকে দুটি ডোমিনিয়নে ভাগ করা হবে, একটি ভারত, অপরটি পাকিস্তান। এরা স্বাধীনভাবে নিজেদের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়গুলো পরিচালনা করবে। 2. সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা ইত্যাদি মুসলিম প্রধান অঞ্চল নিয়ে পাকিস্তান গঠিত হবে। পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করা হবে। এই অঞ্চলের কোনো কোনো অংশ ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে, তা স্থির করবে সীমানা নির্ধারণ কমিশন। গণভোটের মাধ্যমে স্থির হয় যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও অসমের শ্রীহট্ট জেলা কোনো কোনো ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে। কোন কোন? প্রত্যেক ডোমিনিয়নের নিজস্ব সংবিধান রচনার জন্য নিজস্ব গণপরিষদ বা আইনসভা থাকবে। পরিণতি: মাউন্টব্যাটেন পরিকল্পনা ইতিহাসে মাউন্টব্যাটেন রোয়েদাদ নামেও অভিহিত। গান্ধীজি ছাড়াও আবুল কালাম আজাদ ও সীমান্ত গান্ধী, আব্দুল গফর খান প্রমুখ বহু কংগ্রেস নেতা এই পরিকল্পনার বিরোধী ছিলেন। 1947 সালের 4 জুন মাউন্টব্যাটেন গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলে গান্ধী তাকে ব্যঙ্গ করে বলেন, তুমিও তোমার জাদু এই অসম্ভব সম্ভব করেছ। 6 জুন মাউন্টব্যাটেন পুনরায় তার সঙ্গে সাক্ষাৎ করে বোঝাতে গেলে তিনি পুনরায় তার গভীর দুঃখের কথা জানান। কিন্তু 14 জুন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অধিবেশনে বহু দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে ঠিক হয় যে দাঙ্গার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেশভাগ একমাত্র রাস্তা। দেশভাগের অপর বিরোধী নেতা আবুল কালাম আজাদ দেশভাগের প্রস্তাবকে দৈব দুর্বিপাক আখ্যা দেন। তিনি লিখেছেন, ভারত বিভাজন কংগ্রেসের রাজনৈতিক পরাজয়। কিন্তু বল্লভভাই প্যাটেল তার বিপরীত প্রান্তে দাঁড়িয়ে বলেন, ভারত বিভাজন কোনো রাজনৈতিক পরাজয় নয়। তার মতে সমকালীন পরিস্থিতিতে দেশভাগ ছাড়া উপায় ছিল না। ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেন, দেশভাগ না হলে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াতো। নেহরু সহ বিভিন্ন কংগ্রেসি নেতা দীর্ঘকাল সংগ্রামের পর ক্ষমতার স্বাদ পেতে মাউন্টব্যাটেন পরিকল্পনা মেনে নেন। পক্ষান্তরে জিন্নাহ মাউন্টব্যাটেন ঘোষিত পাকিস্তানকে বিকলাঙ্গ ও কীটদগ্ধ বলার পরেও এই পরিকল্পনায় সায় দেন। মূল্যায়ন: ভারতের রাজনৈতিক দলগুলি মাউন্টব্যাটেন পরিকল্পনা মেনে নিলে ব্রিটিশ পার্লামেন্ট 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই এক বিশেষ অধিবেশনে ভারতের স্বাধীনতা আইন পাস করে। এই আইন অনুসারে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করেছে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি সংক্ষেপে আলোচনা করো। অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেছিলেন। 1798 খ্রিস্টাব্দে ভারতে তিনি গভর্নর জেনারেল রূপে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যভার গ্রহণ করেন। ভারতে আসার পূর্বেই তিনি এইরূপ অভিমত প্রকাশ করেন যে ইংরেজদের শাসন ভারত ও ভারতবাসীর পক্ষে মঙ্গলজনক হবে। কিন্তু তিনি একজন কঠোর ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির সমর্থক ছিলেন। উদ্দেশ্য: লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি প্রয়োগের পশ্চাতে কিছু উদ্দেশ্য ছিল।
ভারতের বুক থেকে ফরাসিদের প্রভাব মুছে দেওয়া, যে সকল ভারতীয় রাজার ভবিষ্যতে ক্ষমতাশীল হয়ে ইংরেজ বিরোধী শক্তি হয়ে ওঠার সম্ভাবনা ছিল তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া, ভারতীয় রাজশক্তিগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতির আওতায় নিয়ে আসা। অধীনতামূলক মিত্রতা নীতির প্রধান শর্ত কী ছিল? ভারতীয় রাজাগণকে কোম্পানির সহিত এই নীতিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানানো হবে। এই নীতিতে চুক্তিবদ্ধ রাজাগণ কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো শক্তির সাথে মিত্রতা বা যুদ্ধ করতে পারবে না। এই নীতিতে চুক্তিবদ্ধ প্রতি মিত্ররাজ্যে একদল ইংরেজ সেনা থাকবে এবং তাদের ব্যয়ভার মিত্ররাজ্যটিকে বহন করতে হবে। মিত্ররাজ্যে একজন করে ইংরেজ প্রতিনিধি থাকবেন এবং তার পরামর্শ মতো রাজা চলবেন। মিত্ররাজ্যগুলির অভ্যন্তরীণ শাসনে কোম্পানি হাত দেবেন না। অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ। হায়দ্রাবাদের নিজাম এই নীতি সর্বপ্রথম গ্রহণ করেন। এই নীতির দ্বারা কোম্পানি নিজামের দায়িত্ব গ্রহণ করে এবং বিনিময়ে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অঞ্চল দক্ষিণ অঞ্চল লাভ করে। অযোধ্যার নবাবও এই নীতি গ্রহণ করতে বাধ্য হন। এই চুক্তির ফলে রোহিলখণ্ড, দোয়াব ও গোরক্ষপুরের উর্বর অঞ্চলের ওপর কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। পেশোয়া দ্বিতীয় বাজিরাও 1802 খ্রিস্টাব্দে বেনসিনের সন্ধি স্বাক্ষর করে ইংরেজদের সাথে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হন। এছাড়া রাজপুতানা, জয়পুর, যোধপুর প্রভৃতি রাজ্যের রাজারাও এই নীতি গ্রহণ করায় এই সমস্ত অঞ্চলে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার লাভ করে। মূল্যায়ন। লর্ড ওয়েলেসলির একমাত্র উদ্দেশ্য ছিল ছলে বলে কৌশলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সীমা প্রসারিত করা। এক্ষেত্রে তিনি বহুলাংশে সফল হয়েছিলেন একথা বলা চলে। আর এক্ষেত্রে তিনি ব্রহ্মাস্ত্র রূপে ব্যবহার করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি। ঠিক আছে, তো ওই দুটি উত্তরই আমি তোমাদের 2 পয়েন্ট অ্যান্সার বলে দিলাম। উত্তর দুটি ভালো করে পড়ো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের যে সাজেশানগুলো আমি দিয়েছিলাম সেগুলো ভালো করে রেডি করো। তোমাদের প্রিভিয়াস সেমিস্টারে কিন্তু 100%-এর উপরে ইতিহাসে কমন এসছে, তোমাদের ফার্স্ট সেমিস্টারও সেরকমই আসবে। এবং তোমরা পিভি স্টাডি ক্লাস থেকে সব থেকে কম পয়সার মধ্যে নোটস তোমরা পেয়ে যাবে। তোমরা নোটসগুলো নিয়ে নিও এবং টাইপ করা নোটস রয়েছে তোমাদের, তোমরা দেখতেই পাচ্ছ নোটসের নমুনা তোমাদের সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা হয়েছে। তোমরা এই নোটস যদি চাও অবশ্যই সংগ্রহ করতে পারো। এবং তোমাদের আর কোন কোন প্রশ্নের উত্তর আলোচনা করে দিতে হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকেই উপকৃত হয়। তো আজকের মতো শেষ করছি ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।